5বারের আইপিএল চ্যাম্পিয়ন, আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফলতম দল চেন্নাই সুপার কিংস। এই 2025 আইপিএল মরশুমের জন্য তারা স্কোয়াড সাজিয়েছে 25 জন প্লেয়ারকে দিয়ে। এর আগে তারা 5 জনকে অলরেডি রিটার্ন করে ফেলেছিল। তার মানে হিসাব মতো এই সদ্য সমাপ্ত আইপিএলের মেগা অকশন থেকে তারা 20 জন প্লেয়ারকে পারচেস করেছে। আর সিএসকে আর কি 3 ফ্র্যাঞ্চাইজির মধ্যে অন্যতম ফ্র্যাঞ্চাইজি যারা ওই ম্যাক্সিমাম 25 জন প্লেয়ারের আর কি কোটা কমপ্লিট করা যায়, মানে স্কোয়াড সাজাতে গিয়ে। তো তারা ওই জায়গাটায় ওই 25 জনের 25 জন স্কোয়াড মেম্বার দিয়ে ফুলফিল করেছে। তাহলেই ভাবুন তারা কতটা নিখুঁত পরিকল্পনা নিয়ে এই অকশনের টেবিলে বসেছিল, আর সেটাকে তারা যতটা সম্ভব এক্সিকিউট করেও দেখিয়েছে। সেই কারণেই তারা ওই জায়গায় ফুল মেম্বারের স্কোয়াডটা গঠন করতে পেরেছে। তো আমরা যদি চেন্নাইয়ের স্কোয়াডটার দিকে তাকাই, একদম আর কি বলতে গেলে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুসারে, তাহলে ব্যাটারদের লিস্টে এই জায়গায় প্রথমেই আসবেন তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, তারপর ডেভন কনওয়ে, তারপর শেখ রাশিদ, আন্দ্রে সিদ্ধার্থ, রাহুল ত্রিপাঠী। উইকেট কিপারদের লিস্টে এই জায়গায় আসবেন মানে মহেন্দ্র সিং ধোনিকে লাগলে তাদের তো আর উইকেট কিপারের কোনো প্রয়োজনই পড়ে না, তারপরেও আরেকজন তারা ব্যাকআপ কিপারকে কিনেছে, ভাঞ্জ বেদি। অলরাউন্ডারদের লিস্টে আসবেন শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, বিজয় শঙ্কর, দীপক হুডা, আনশুল কম্বোজ, রাচিন রবীন্দ্র, জেমি ওভারটন, কমলেশ নাগারকোটি, রামকৃষ্ণ ঘোষ, রবিচন্দ্রন অশ্বিন আর স্যাম কারান। 11টা অলরাউন্ডার তারা পারচেস করেছে 25 জন প্লেয়ারের মধ্যে থেকে। তাহলেই ভাবুন তাদের দলে ঠিক কতটা ব্যালেন্স রয়েছে। এরপর বোলারদের লিস্টে আসি, মাথিসা পাথিরানা, শ্রেয়াস গোপাল, মুকেশ চৌধুরী, নাথান এলিস, গুরজানপ্রীত সিং, নূর আহমেদ আর খালিল আহমেদ। তাহলে হিসাব মতো তারা 5 জন ব্যাটার কিনেছে, 11 জন অলরাউন্ডার আর 7 জন বোলার। এই যে 11 জন অলরাউন্ডার তারা কিনেছে, এতেই তাদের দলের ওই ব্যাটিং বা বোলিংয়ের ভারসাম্য বা ব্যালেন্সটা অনেকাংশে বাড়িয়ে দেবে। মানে ওই পার্টিকুলার রিজনের জন্যই আপনারা খেয়াল করে দেখবেন, মানে যখনই আইপিএলের মেগা অকশন হয় তখনই সিএসকের আর কি নজর থাকে যতটা বেশি সম্ভব অলরাউন্ডার কিনে তাদের স্কোয়াডটা সাজানোর। তো ওই কারণেই তাদের ওই দলের, আমি আবারও বলছি, ব্যালেন্সটা সবসময় মেনটেন হয়। তো এই জায়গায় তারা তো আগেই 5 জনকে রিটার্ন করেছিল, আর এই আর কি যে 20 জনকে তারা অকশনের টেবিল থেকে কিনেছে, সেখানে এমন 6 জন প্লেয়ারকে তারা কিনেছে যারা এর আগে কখনো না কখনো সিএসকেতে খেলে গেছেন। তারা হলেন ওই ডেভন কনয়, রাচিন রবীন্দ্র আর মুকেশ চৌধুরী। এরা তো আগের সিজনেও ছিল, মানে এরা আর কি বলতে গেলে একদম ভেরি রিসেন্ট, কিন্তু এর বেশ কয়েক মরশুম আগেও ধরুন যারা খেলে গেছে, তাদের মধ্যে এরকম কিছু প্লেয়ার হলেন রবিচন্দ্রন অশ্বিন, বিজয় শঙ্কর আর স্যাম কারান। স্যাম কারান এই লাস্ট 2 মরশুমে তিনি খেলেছিলেন পাঞ্জাব কিংসের হয়ে, মানে তিনিও বলতে গেলে খুব একটা পুরনো নন। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন তিনি আবার দীর্ঘ একটা সময় ধরে কিন্তু সিএসকের হয়ে খেলেছিলেন, মাঝে বেশ কিছু বছর তিনি অন্যান্য ফ্র্যাঞ্চাইজিকে সার্ভিস দিয়েছেন, তারপর আবার তিনি এই সিএসকেতেই মানে তার একদম ঘরের ফ্র্যাঞ্চাইজিতেই ব্যাক করেছেন। আর বিজয় শঙ্করেরও এটা একদম ঘরেরই ফ্র্যাঞ্চাইজি বলা চলে। তাহলে হিসাব মতো সিএসকে তাদের ওই কোর টিমটাকে মোটামুটি যতটা সম্ভব ধরে রাখতে পেরেছে। আর আমি মনে করি এই নিলাম থেকে তারা যে ভালো ভালো পারচেসগুলো করেছে তার মধ্যে একটা হলো নূর আহমেদ, ওই আফগানিস্তানের লেফট আর্ম চায়নাম্যান স্পিনার। তো লেফট আর্ম চায়নাম্যানের এমনি আর কি খুব অভাব, তারা যে নূর আহমেদকে কিনে নিতে পেরেছে অকশনের টেবিলে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে লড়াই করে ওই 10 কোটি ইন্ডিয়ান রুপি দিয়ে, মানে এইটা তারা খুব ভালো একটা পিক করেছে। মানে চেন্নাইয়ের মাঠে চেন্নাইয়ের উইকেটের কন্ডিশন বিবেচনায় মানে এই পিক আপটা আমি বলবো যথেষ্ট ভালো হয়েছে। এছাড়া তারা নাথান এলিসকে পারচেস করেছে, অস্ট্রেলিয়ার ওই স্পেশালিস্ট টি20 পেস বোলার। তো আমি বলবো এই পারচেসটাও খুব ভালো হয়েছে। এছাড়াও তারা ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার জেমি ওভারটনকেও তাদের স্কোয়াডে ইনক্লুড করেছে। এই ইনক্লুশনটা তাদের স্কোয়াডের ব্যালেন্সটাকে আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। আর এছাড়াও রাহুল ত্রিপাঠীকে তারা কিনেছে। এই পারচেসটাকে আমি বলবো একটা মাস্টার মাইন্ড, কারণ রাহুল ত্রিপাঠী মানে এমন একজন প্লেয়ার, তিনি আর কি টপ অর্ডার থেকে শুরু করে মিডিল অর্ডার, লোয়ার মিডিল অর্ডার সব জায়গাতে ব্যাটিং করে দিতে পারেন একটা হাই স্ট্রাইক রেট মেনটেন করে। টপ অর্ডারে ব্যাটিং করতে হলে তিনি যেমন পাওয়ার প্লেটাকেও খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন, তেমনি আবার ডেথ ওভার্সে ব্যাটিং করতে আসলে সেই কন্ডিশনটাকেও আবার খুব ভালোভাবে কাজে লাগিয়ে দ্রুত রান তুলতে পারেন। তো এই কয়েকটা ভালো ভালো পারচেস সিএসকে ম্যানেজমেন্ট এইবারের অকশন থেকে করেছে বলে আমি মনে করি। তাহলে এবার সিএসকে সম্ভাব্য একাদশ বা প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে, মানে আমি দু রকমের প্লেইং ইলেভেন বলবো। মানে একটা ইলেভেন হচ্ছে যদি খেলাগুলো চেন্নাইয়ের মাঠে চিদাম্বরম স্টেডিয়ামে হয়। আমরা জানি চেন্নাইয়ের ওই চিদাম্বরম স্টেডিয়ামের ওই পার্টিকুলারলি কালো মাটির বা ব্ল্যাক সোয়েলের উইকেটগুলো স্পিন বান্ধব উইকেট হয়ে থাকে, স্পিনারদেরকে বেশি অ্যাসিস্ট্যান্স করে থাকে। তো সেই কারণেই তাদের দলে আর কি এত স্পিনার ভিড়িয়েছে। তো চেন্নাইয়ের মাঠে খেলা হলে কেমন একাদশ হতে পারে, কিংবা চেন্নাইয়ের বাইরে যদি খেলাগুলো পড়ে কাইন্ড অফ ফ্ল্যাট উইকেটে, তখনও আর কি কীরকম একাদশ হতে পারে, দুরকম একাদশ নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। আর তার আগে আরেকটা কথা বলে রাখি আপনাদের, সিএসকের এই স্কোয়াডে 4 রকম ভ্যারিয়েন্ট স্পিনারই তারা রেখেছে। কীরকম বলুন তো, লেফট আর্ম স্পিনার হিসেবে এই জায়গায় রয়েছেন রবীন্দ্র জাডেজা, রাচিন রবীন্দ্র, তিনিও তো আর কি লেফট আর্ম স্পিন বোলিংই করেন। তো দুটো অপশান আছে লেফট আর্ম স্পিনার হিসেবে। রাইট আর্ম অফ স্পিনার হিসেবে আছেন রবিচন্দ্রন অশ্বিন। আর এছাড়া লেফট আর্ম চায়নাম্যান হিসেবে আছেন ওই নূর আহমেদ, তার কথা তো বললাম। আর এছাড়া রাইট আর্ম লেগ ব্রেক মানে ডানহাতি লেগ স্পিনার হিসেবে এই জায়গাটা রয়েছেন শ্রেয়াস গোপাল।
তার মানে ওই 4 রকম স্পিন বোলিং ভ্যারিয়েশনই তাদের এই স্কোয়াডে মজুত রয়েছে, যেটা তাদের দলের ভারসাম্য বলুন, তাদের দলের শক্তি বলুন, ব্যালেন্স বলুন, অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এইবার চেন্নাই মাঠে যদি খেলা হয় তাদের একাদশটা কীরকম হতে পারে সেটা এখন বলছি। ওপেন করবেন ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে। তারাই তো লাস্ট 2-3টা মৌসুম ধরে সিএসকের হয়ে ওপেন করে আসছেন। মানে তারা তো শুধু ওপেনই করেননি, ওই জায়গায় তারা যথেষ্ট সফল আর কি ওপেনিং জুটি। ধারাবাহিকভাবে তারা দুজনেই রান করে আসছেন। তারা দুজন ওপেন করতে নামলে ওই জায়গায় সবসময় বেশিরভাগ সময় দেখা গেছে সিএসকে একটা ভালো স্টার্ট এনে দিয়েছে, একটা বড় ওপেনিং জুটি তারা গড়ে দিয়েছে। গত মৌসুমে ডেভন কনওয়ে রেগুলার খেলতে পারেনি তার ওই চোট আঘাতের সমস্যার জন্য, কিন্তু তার আগের 2টা মৌসুমে তারা কিন্তু যথেষ্ট ভালো সার্ভিসই দিয়েছিলেন সিএসকে। তো তারা দুজনই ওপেন করবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে। নাম্বার 3তে এই জায়গাটা সম্ভবত আসবেন রাহুল ত্রিপাঠী। যেটা আমি শুরুতেই বললাম, রাহুল ত্রিপাঠী এমন একজন ব্যাটার যাকে আর কি নাম্বার 3 থেকে শুরু করে নাম্বার 7 যে কোনো পজিশনে খেলিয়ে দেওয়া যেতে পারে, আর সেটা তিনি খুব ভালো মতো অ্যাডপ্টও করে নেন। তো সম্ভবত আমি নাম্বার 3তে রাহুল ত্রিপাঠীকেই দেখতে পাচ্ছি। নাম্বার 4 এই জায়গায় আসবেন শিবম দুবে। তিনি একজন হার্ড হিটিং অলরাউন্ডার। তো গত মৌসুমে তার পারফরমেন্স আমরা সবাই দেখেছি। ওই সিএসকে জার্সিতেই তিনি ব্যাট হাতে কীরকম বিধ্বংসী পারফরমেন্স করেছিলেন, পার্টিকুলারলি মিড ওভার্সগুলোতে। প্রতিপক্ষের স্পিন অ্যাটাককে বলতে গেলে তো তিনি একবারে তার ওই পাওয়ার হিটিং দিয়ে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন। মানে এছাড়া মিড ওভার্সে দ্রুত রান তোলার কাজটা এই শিবম দুবে খুব ভালো মতো করতে পারেন। আর নাম্বার 5-এ সম্ভবত খেলবেন বিজয় শঙ্কর। বিজয় শঙ্করও কিন্তু গত 2-3টা মৌসুম ধরে গুজরাট টাইটান্সের হয়ে খুব একটা খারাপ যে পারফরমেন্স করেছে আপনি কিন্তু বলতে পারবেন না। পার্টিকুলারলি ব্যাট হাতে তার পারফরমেন্সটা কিন্তু বেশ ভালোই ছিল বলতে হবে। তো সেই কারণেই আমি মনে করি নাম্বার 5-এ এই জায়গায় তারা বিজয় শঙ্করকে প্রথমে সুযোগ দিলেও দিতে পারে। নাম্বার 6-এ আসবেন রবীন্দ্র জাডেজা। তার স্পটটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই। রবীন্দ্র জাডেজার বিজয় শঙ্করের আর কি ব্যাটিং অর্ডারটা কোনো কোনো ম্যাচের আর কি সিচুয়েশন সাপেক্ষে অদল বদল হলেও হতে পারে। নাম্বার 7-এ আসবেন স্যাম কারান। তো তিনি তো একজন পেস বোলিং অলরাউন্ডার। তো তিনিও আর কি এমন একজন প্লেয়ার যিনি একদম টপ অর্ডার থেকে শুরু করে ওপেনিং পজিশন থেকে শুরু করে নাম্বার 3, নাম্বার 4, আবার একদম ডাউন দ্য অর্ডার সব জায়গায় ব্যাটিং করতে পারেন। তো যেহেতু আর কি ওপরের দিকের অর্ডারে ব্যাটিং করার প্রয়োজন এই জায়গায় পড়বে না, তার কারণ তাদের দলে অনেক ভালো ভালো ব্যাটার রয়েছে। তো একাদশে তার জায়গাটা তো অলমোস্ট কনফার্ম বলাই চলে। তো ওই জায়গায় আমি মনে করি নাম্বার 7-এই তাকে সিএসকে ম্যানেজমেন্ট খেলাবে। নাম্বার 8-এ আসবেন এমএস ধোনি। তো এমএস ধোনি আমরা দেখছি লাস্ট 2 মৌসুম ধরে তিনি এই নাম্বার 8 পজিশনেই ব্যাটিং করছেন। তো তার এখন ব্যাটিংয়ের রোলটা খুবই সংক্ষিপ্ত হয়ে গেছে। তিনি এখন নেটে যেভাবে প্র্যাকটিস করেন, যেভাবে তারা ওই ব্যাটিংয়ের ভূমিকাটাকে অনেকটা কাইন্ড অফ ছোট করে এনেছেন, মানে ইনিংসের ওই শেষ 2 ওভার কিংবা যাতে তাকে লাস্ট ওই 8-10 বল ফেস করতে হয়, এইভাবেই আর কি তিনি নিজের প্র্যাকটিস শিডিউলটা সাজিয়েছেন। তো এই কারণে নাম্বার 8-এ তিনিই থাকবেন। নাম্বার 9-এ রবিচন্দ্রন অশ্বিন। স্কোয়াডে তিনি আছেন মানে তিনি একাদশে নিশ্চিতভাবেই থাকবেন। এছাড়া রবিচন্দ্রন অশ্বিনকে ফ্লোটার হিসেবে আর কি মানে ব্যাটিং অর্ডারের ওপরের দিকেও কিছু কিছু ম্যাচে মানে পরিস্থিতি বিবেচনায় পাঠিয়ে দিলেও দেওয়া যেতে পারে, যেটা আমরা তার আগের ফ্র্যাঞ্চাইজি ওই রাজস্থান রয়্যালসকে বারংবার করতে দেখেছি। আর এছাড়া নাম্বার 10-এ আসবেন নূর আহমেদ। তো তিনি লেফট আর্ম চায়নাম্যান বোলার। আর চেন্নাইয়ের ওই কন্ডিশন বিবেচনায় ওই স্পিন সহায়ক উইকেটে তিনি অনেক বড় একটা রোল এই জায়গায় প্লে করতে পারেন। তো নাম্বার 10-এ তিনি আসবেন। আর নাম্বার 11-এ মাথিসা পাথিরানা। তো তার স্পটটা তো একাদশে একদম পুরোপুরি কনফার্ম। তো আমি আরেকবার রিপিট করে দিই, চেন্নাইয়ের মাঠে যদি খেলা হয় তাহলে সিএসকের একাদশটা ঠিক কেমন হতে পারে। ওপেন করবেন ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে। নাম্বার 3-তে রাহুল ত্রিপাঠী, তারপর শিবম দুবে। নাম্বার 5-এ বিজয় শঙ্কর। নাম্বার 6-এ রবীন্দ্র জাডেজা, তারপর স্যাম কারান। নাম্বার 8-এ এমএস ধোনি। নাম্বার 9-এ আর আশ্বিন। নাম্বার 10-এ নূর আহমেদ। আর নাম্বার 11-এ মাথিসা পাথিরানা। আর এছাড়া আমি যেটা বলছিলাম, চেন্নাইয়ের বাইরে বা যদি কোনো একটু ফ্ল্যাট উইকেটে খেলা হয় তাহলে আবার একাদশটা এরকম হতে পারে যে ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে। নাম্বার 3-তে রাহুল ত্রিপাঠী। নাম্বার 4-এ শিবম দুবে। নাম্বার 5-এ বিজয় শঙ্কর। নাম্বার 6-এ রবীন্দ্র জাডেজা। এই আর কি 5 আর 6 নম্বর ব্যাটিং পজিশনটা কিছুটা অদল বদল হলেও হতে পারে কন্ডিশন বিবেচনায়। নাম্বার 7-এ স্যাম কারান। নাম্বার 8-এ এমএস ধোনি। নাম্বার 9-এ রবিচন্দ্রন অশ্বিন। নাম্বার 10-এ এই জায়গায় চলে আসবেন তখন হয় মুকেশ চৌধুরী, না হলে খালিল আহমেদ, না হলে নাথান এলিস, কারণ তখন চেন্নাই কিন্তু 3 পেস বোলারে খেলাবে। আর নাম্বার 11-এ মাথিসা পাথিরানা। আর এছাড়া ইম্প্যাক্ট সাবেরও একটা ব্যাপার চলে আসছে। চেন্নাই যদি আগে ব্যাটিং করে তাহলে তারা ইম্প্যাক্ট সাব হিসেবে সম্ভবত একজন বাড়তি বোলারকে খেলাতে পারে। তো সেই জায়গায় খেলার সম্ভাবনা প্রবল হচ্ছে খলিল আহমেদ বা ওই জায়গাটায় মুকেশ চৌধুরী, এদের খেলার সম্ভাবনা প্রবল। কিংবা নূর আহমেদ যদি একাদশের বাইরে থাকে আর চেন্নাই যদি তাদের প্রথম একাদশটা 3 জন বিদেশিকে নিয়ে সাজায় তাহলে নূর আহমেদেরও ওই জায়গায় মানে ইম্প্যাক্ট সাব হিসেবে একাদশে ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে। আর চেন্নাই যদি রান চেস করে মানে তারা যদি আগে বোলিং করে তাহলে আবার ওই জায়গাটায় ইম্প্যাক্ট সাব হিসেবে তাদের কোনো না কোনো ব্যাটারকে খেলানোর ওই জায়গায় প্রবল সম্ভাবনা রয়েছে। তাহলে সেই জায়গায় মানে কারা কারা খেলতে পারেন, দীপক হুডা খেলতে পারেন ওই জায়গায় আর কি, শেখ রাশেদ খেলতে পারেন, আর আন্দ্রে সিদ্ধার্থ, মানে এদের মতো কাইন্ড অফ কিছু ব্যাটার ওই জায়গাটায় খেলতে পারেন বলে আমি মনে করি কোনো বোলারকে রিপ্লেস করে। তো কন্ডিশন বা পরিস্থিতি বিবেচনায় চেন্নাই সুপার কিংসের যে সম্ভাব্য 2টা একাদশ বা প্লেইং 11 আপনাদের সামনে তুলে ধরলাম,
একমত হবেন আমার সাথে, নাকি আপনাদের মতামত অন্য কিছু আছে? কমেন্ট করে জানাবেন নাকি?